আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় অংশীদারদের হিসাব সংক্রান্ত কুমিল্লা বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে এই চ্যানেলে আমি নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি। তাই আমার ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অন করে রাখো, তাহলে আমি ক্লাস আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। তো এই যে আজকের আলোচনার প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। প্রশ্নে অনেকগুলি তথ্য আছে, বিশাল একটি অঙ্ক লক্ষ্য করি। 2018 সালের 1 জানুয়ারি তারিখে সৌরভ ও রিফাত যথাক্রমে 60,000 এবং 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন এবং তার অন্যান্য তথ্যাবলী ছিল নিম্নরূপ। এই তথ্যের আলোকে আমাদের ক নম্বরে বলেছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। এই অঙ্কে একটি কথা বলা আছে, সেটি হচ্ছে এইখানে এই যে 6 নম্বরে একটি কথা বলা আছে, তারা স্থায়ী পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করতে সম্মত হয়। তো এইখানে স্থায়ী পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করতে হয় কথাটা যদি বলা থাকে, তাহলে কিন্তু আমাদের মূলধন হিসাবটা আলাদা হবে। আর মূলধন সংক্রান্ত মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ, উত্তোলন সংক্রান্ত আর যে সমস্ত তথ্যাবলী আমরা সাধারণত মূলধনের হিসাবে লিখে থাকি পরিবর্তনশীল পদ্ধতিতে, এখন সেইগুলি লেখা যাবে না মূলধন হিসাবে। তাহলে সেইগুলি কোথায় লিখব? সেইগুলি নামে আলাদা আমরা একটা লেখার জন্য চলতি হিসাব প্রস্তুত করব। তো যাই হোক, আমরা এখন এই অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার মাধ্যমে এই স্থায়ী পদ্ধতিতে কীভাবে মূলধন হিসাব প্রস্তুত করতে হয় লক্ষ্য করি। তো মূলধন সংক্রান্ত যে তথ্যাবলী ছিল তার ভিত্তিতে আমরা স্থায়ী পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করব। আমরা এই যে ছক অঙ্কন করেছি, অংশীদারদের মূলধন হিসাব স্থায়ী পদ্ধতি। তো মূলধন সংক্রান্ত এই ছকের মধ্যে যেগুলি লিখব আমি এখানে উপরে নিয়ে এসেছি। বিষয়টা আমি আর একবার বলছি, লক্ষ্য করি। স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করার জন্য আমাদের মূলধনটা স্থায়ী থাকবে। স্থায়ী থাকবে মানে কি? মূলধন আমাদের পরিবর্তন হবে না। যদি পরিবর্তন না হয় তাহলে এই মূলধন হিসাবে দুইটা আইটেম আসবে, একটি হচ্ছে প্রারম্ভিক মূলধন, আরেকটি হচ্ছে অতিরিক্ত মূলধন যদি থাকে। তো এই অঙ্কে রিফাত অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে, আবার সৌরভ এবং রিফাতের প্রারম্ভিক মূলধনও আছে। তো এখন আমরা লিখব, লেখার জন্য ডান দিকে জানুয়ারি 1, 2018 দিয়ে এখানে কিন্তু বলেছে, লক্ষ্য করি, 1 জানুয়ারি তারিখে সৌরভ ও রিফাত যথাক্রমে 60,000 টাকা 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। যদি নিয়ে ব্যবসা শুরু করে বলে তাহলে কিন্তু ব্যালেন্স বিডি হবে না, লিখতে হবে নগদান হিসাব। কেন নগদান হিসাব লিখব? এই যে নিয়ে ব্যবসা শুরু করে সেই জন্য। এবার সৌরভের ঘরে লিখব 60,000 টাকা, রিফাতের ঘরে লিখব 40,000 টাকা। এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনের সবসময় ব্যালেন্স বিডি লিখে থাকি আমরা, কিন্তু যেহেতু এখানে বলা আছে নিয়ে ব্যবসা শুরু করে সেজন্য আমরা লিখব নগদান হিসাব। আর যদি থাকতো মূলধন ছিল যথাক্রমে এত টাকা এত টাকা, মূলধন ছিল বা মূলধনের উদ্বৃত্ত ছিল, তখন আমাদের এখানে লিখতে হতো ব্যালেন্স বিডি। তো প্রারম্ভিক মূলধন লেখার পরে এই যে 5 নাম্বারটা লক্ষ্য করি, রিফাত 1/10/2018 তারিখে কারবারে 20,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে। অর্থাৎ রিফাত অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে, সেটাও কিন্তু ক্রেডিট দিকে বসবে মূলধন হিসাবের। তারিখ লিখব আমরা এই অক্টোবর 1 তারিখ। তো এইখানে রিফাতের ঘরে টাকা লিখবো, এখানে লিখবো নগদান হিসাব বলে, রিফাতের ঘরে লিখবো এই 20,000 টাকা। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে এখানে নগদান হিসাব লিখবো কেন? অতিরিক্ত মূলধনের জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, রিফাতের মূলধন হিসাব ক্রেডিট। সেজন্য আমরা রিফাতের মূলধন হিসাবের ক্রেডিট দিকে টাকা লিখবো, নাম লিখবো নগদান হিসাব। তো এই মূলধন হিসাবে কিন্তু আর কিছু বসবে না, শুধুমাত্র বসবে প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন। আর যে মূলধনের সুদ ছিল, উত্তোলন ছিল, উত্তোলনের সুদ ছিল, এইগুলি তো অঙ্কের মধ্যে থাকে না, সেগুলি কিন্তু এইখানে বসবে না। কোথায় বসবে সেগুলি নিয়ে আমরা চলতি হিসাব প্রস্তুত করব যদি বলে করতে। সেজন্য স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করার জন্য শুধুমাত্র
প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন বসে, আর কোনো মূলধন বসে না, আর কোনো তথ্য বসে না। এবার আমরা যোগ বিয়োগ করব, ব্যালেন্স করব। দুই দিকে দাগ দিব, দাগ দেওয়ার পরে বাম দিকে তো কোনো টাকা নাই, ডান দিকে টাকা, তাহলে আমরা ডান দিক যোগ করে নামাবো। 40 আর 20,000 60,000 টাকা, আর এই 60,000 টাকা নিচে নামাবো এবং এই দুইটা টাকা এই দিকে নিয়ে আসবো। 60,000 টাকা রিফাতের ঘরে, এই 60,000 টাকার সৌরভের ঘরে নিয়ে এসে দুই দিকে ডাবল দাগ দিব। এবার এই দুইটা টাকা উপরে লিখবো এই ফাঁকা স্থানে, 60,000 টাকা এইখানে লিখবো, এই 60,000 টাকা এই ফাঁকা স্থানে লিখবো। এখানে লিখবো ব্যালেন্স সিডি ডিসেম্বর 31 তারিখ, অর্থাৎ বছরের শেষ তারিখের মূলধন এবং মূলধন যা ছিল প্রারম্ভিক আর অতিরিক্ত মিলে সমান সমান হবে, কারণ এটি স্থায়ী পদ্ধতি। স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাবে মূলধন ছাড়া আর কিছু বসে না, বিষয় কিন্তু মনে রাখবো। এবার আমরা এই ব্যালেন্স সিডিটা আবার এইদিকে যাবে, জানুয়ারি 1, 2019 দিয়ে ব্যালেন্স বিডি লিখে এই 60,000 টাকা এইখানে লিখবো, এই 60,000 টাকা এইখানে লিখবো। এইভাবে আমরা মূলধন হিসাব প্রস্তুত করতে পারি স্থায়ী পদ্ধতিতে। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খ নম্বরে বলেছিল লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে। তো এখানে অনেক তথ্য আছে, এই তথ্যের আলোকে আমরা এখন লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব। তো লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার জন্য এরকম ছক অঙ্কন করব আমরা। এই যে ছক অঙ্কন করলাম, উপরে লিখব সৌরভ ও রিফাতের লাভ লোকসান আবন্টন হিসাব। এখন লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার জন্য আমাদের তো তথ্য লাগবে। তো তথ্য যদিও তোমাদের সামনে হয়তো বই আছে, বই যারা দেখছো বোর্ডের অঙ্ক আমি আজকে যেটি করাচ্ছি, তারপরেও আমি নিয়ে আসি বোর্ডের ওই প্রশ্নের অংশটুকু, উদ্দীপকের অংশটুকু নিয়ে আসি। এই যে তো নিয়ে আসলাম আমি উপরে, নিয়ে এসে আমি এই তথ্যের আলোকে এই লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব। তো এইখানে যেহেতু স্থায়ী পদ্ধতিতে করতে বলেছে, সেজন্য আমাদের এই প্রথমে নিট মুনাফা লিখব কত টাকা। নিট মুনাফা আছে এই যে 2 লক্ষ টাকা, এইখানে নিট মুনাফা লিখব 2 লক্ষ টাকা ক্রেডিট দিকে। তারপরে আমরা এখানে লিখব অংশীদারদের চলতি হিসাব। আগে কিন্তু লিখতাম আমরা মূলধনের সুদ, উত্তোলনের সুদ লেখার সময় উপরে লিখতাম অংশীদারদের মূলধন হিসাব, কারণ সেটি ছিল পরিবর্তনশীল পদ্ধতি। আর আজকেরটা হচ্ছে স্থিতিশীল বা স্থায়ী পদ্ধতি, যেখানে মূলধনের সুদ, উত্তোলনের সুদ চলতি হিসাবে লিখতে হবে অংশীদারদের। সেজন্য আমরা এখানে লিখব অংশীদারদের চলতি হিসাব। তারপরে লিখব মূলধনের সুদ। মূলধনের সুদ সৌরভ, রিফাত। এখন প্রশ্ন হচ্ছে সৌরভের তো 60,000 টাকা ছিল প্রারম্ভিক মূলধন, 60,000 টাকার উপরে মূলধনের সুদ বলেছে এই যে, তারা মূলধনের উপরে 12% সুদ পাবে। তাহলে 60,000-এর 12% হবে কত? এই 7,200 টাকা হবে। আর রিফাতের মূলধনের সুদটা আমাদের প্রারম্ভিক মূলধন ছিল 40,000, আবার অতিরিক্ত মূলধন নিয়ে এসছে 20,000। তাহলে আমি এখানে দেখাচ্ছি এই 40,000 টাকার উপরে 12% হিসেব করে যা হয়, তার সাথে আবার যোগ হবে 20,000 টাকার উপরে 12% হিসেব করে আবার 3 মাসের হবে। কেন 3 মাসের হবে? উপরে 3 নিচে 12, ওই যে অক্টোবর তারিখে নিয়ে এসছে অতিরিক্ত মূলধন, এই যে অক্টোবর, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস। তাহলে আমরা এটার ক্যালকুলেশন করে এবং এইটুকুর ক্যালকুলেশন করে আমরা মূলধনের সুদের পরিমাণ পাবো এই 5,400 টাকা। কেননা একটু হিসেব করে দেখি, এইটা হিসেব করে হবে 4×12 = 48 সমান এইখানে হবে 4,800 টাকা যোগ এইখানে হিসেব করে কত হবে, আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করি। শেষের অংশটুকু কত হবে? 20,000 × 12% × 3/12 সমান 600 টাকা। 600 টাকা, তাহলে এখানে হলো 600 টাকা। তাহলে 4800 আর 600 যোগ করে 5,400 টাকা। এই 5,400 টাকা রিফাতের মূলধনের সুদ। এখানে দাগ দিয়ে যোগ করে এখানে টাকা লিখব। তারপরে আবার অংশীদারদের চলতি হিসাব বেতন ছিল। বেতন কে পাবে লক্ষ্য করি, এই যে সৌরভ পাবে 1200, রিফাত পাবে 900।
তাহলে সৌরভ এবং রিফাত এই 1200কে 12 দিয়ে গুণ করে 14,400, 900কে 12 দিয়ে গুণ করে 10,800, এটা যোগ করে এখানে লিখব। অর্থাৎ বেতন 1200 আর 900 করে মাসে পাবে। তাহলে ওইগুলিকে আবার 12 দিয়ে গুণ করে আমরা এটা পেয়েছি। তারপরে এই অঙ্কে এই যে পণ্য উত্তোলন ছিল, পণ্য উত্তোলন চলতি হিসাব, পণ্য উত্তোলন এই 1000 টাকা সৌরভের ঘরে বসবে, সৌরভের মূল চলতি হিসাব লিখে পণ্য উত্তোলন। এখন তোমরা হয়তো বলতে পারো যে স্যার এখানে উত্তোলনের সুদ হবে না। না, উত্তোলনের সুদ যদি ধরতে না বলে তাহলে ধরার দরকার নাই। যদি উত্তোলনের সুদ উল্লেখ থাকে তাহলে ধরবো, উল্লেখ না থাকলে উত্তোলনের সুদ হিসাবভুক্ত করব না। এরপরে আমরা এই অঙ্কে আরেকটি আইটেম ছিল, আমরা এখন যোগ বিয়োগ করব। এই যে 3 নম্বরে রিফাত নিট লাভের উপরে 5% কমিশন পাবে। নিট লাভ হতে বেতন মূলধনের সুদ চার্জ করার পর, কিন্তু কমিশন চার্জ করার পূর্বে এই কমিশন ধরতে হবে। তাহলে আমাদের এখন এই রিফাত যে কমিশন পাবে নিট লাভের উপরে সেটা নির্ণয় করব। কিভাবে লক্ষ্য করি, এই দুইটা যোগ করে এখানে লিখব, এই যোগফলটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা এখন এখানে এই দুই দিকে ডাবল দাগ দিয়ে এখানে কমিশন লিখব, কমিশন। এখন প্রশ্ন হচ্ছে কমিশন কত টাকা হবে, সেটি বের করার জন্য আমরা এইটা থেকে এইটা বিয়োগ করব। আমি ক্যালকুলেটরে দেখাচ্ছি। 2,01,000 টাকা মাইনাস 25,200 মাইনাস 12,600 সমান কত হলো? 1,63,200। এইটা হচ্ছে। এখন আমরা এই টাকাটা তো নিট লাভ বলে এখানে লিখি, কিন্তু এখন লেখা যাবে না। এর উপরে আগে কমিশন নির্ণয় করতে হবে। কত পার্সেন্ট? এই যে 5% সমান কত হবে? ইন্টু 5%, 8,160 টাকা কমিশন। এখন আমরা এই কমিশনটা এখানে লিখব। এই যে 8,160 টাকা কিভাবে পেলাম আরেকবার বলি। এই দুটো যোগ করে এখানে লিখেছি, এখানে নিয়ে এসেছি। এই টাকা থেকে আমি একটু ব্যাকে যাচ্ছি, এই টাকা থেকে এই দুটো বিয়োগ করে যা থাকে তার উপরে এই যে এই টাকাটা থাকে, এর উপরে 5% হিসেব করে এইটা হয়েছে, এটা এখানে লিখব। এখন আমরা এই টাকা থেকে যদি এই 3টা বিয়োগ করি তাহলে বন্টনযোগ্য মুনাফা বের হবে। এই টাকা থেকে এই 3টা যদি বিয়োগ করি তাহলে এখানে আমাদের বন্টনযোগ্য মুনাফা বের হবে। লক্ষ্য করি, এই টাকা থেকে এইটা 3টা বিয়োগ করে এই টাকাটা হবে 1,55,040 টাকা। এখন এইটাকে আমরা ভাগ করে দিব এই অনুপাত অনুযায়ী। তো সৌরভ এবং রিফাত অনুপাত দেয়া নেই, সেজন্য আমরা কি করব? সমান ভাগে ভাগ করব। আবারও বলি, এই অঙ্কে কিন্তু অনুপাতের পরিমাণ দেয়া নেই, কত ইস্টু বা অন্য কিছু দেয়া নেই, কি অনুপাতে ভাগ হবে মুনাফা। যদি বলা না থাকে তাহলে আমরা কি করব? এই টাকাটাকে 2 দিয়ে ভাগ করব। ভাগ করে এই যে 77,520 টাকা করে হয়েছে দুইজনার। এখন এই দুটো যোগ করে এটা মিলে যাবে। তো এইভাবে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে পারি, কমিশন এবং অন্যান্য তথ্যাবলী অন্তর্ভুক্ত করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম। তো উদ্দীপকের গ নম্বরে বলেছিল অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো। তো আমরা এই অঙ্কের আলোকে এখন অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করার চেষ্টা করব। তো এই যে লক্ষ্য করি, আমরা চলতি হিসাব প্রস্তুত করার জন্য চলতি হিসাবের সাথে এই রিলেটেড তথ্যাবলী আমি এখানে নিয়ে এসেছি, উদ্দীপকের আংশিক এখানে নিয়ে এসেছি। এবং এই চলতি হিসাবের ছক কিন্তু মূলধন হিসাবের মতো। অংশীদারদের মূলধন হিসাবের ছক আর চলতি হিসাবের ছক এক, খালি পার্থক্য হচ্ছে চলতি হিসাব যখন প্রস্তুত করব তখন আমরা এইখানে এই যে ব্যালেন্স বিডি লিখতাম মূলধনের উদ্বৃত্ত, সেই টাকাটা এখানে লিখব না। তো এটা যদি না লিখি তাহলে মূলধন হিসাবে আর কি লিখতাম? এইদিকে মূলধনের সুদ লিখতাম, বেতন লিখতাম, কমিশন লিখতাম, মুনাফার অংশ লিখতাম, সব কিছু লিখব। আবার এইদিকে কি লিখতাম? উত্তোলন লিখতাম,
পণ্য উত্তোলন লিখতাম, অর্থাৎ শুধুমাত্র মূলধন বাদে আর সব কিছু চলতি হিসাবে আসবে, হিসাবভুক্ত হবে। তাহলে আমরা প্রথমে এই অঙ্কে চলতি হিসাবের কোনো উদ্বৃত্ত নেই, সেজন্য আমরা ডিসেম্বর 31 তারিখ দিয়ে শুরু করব। ডিসেম্বর 31 তারিখ দিয়ে লিখব লাভ লোকসান আবন্টন হিসাব, মূলধনের সুদ। খেয়াল করেছো তোমরা আরেকবার, আমরা যদি এখানে অংশীদারদের মূলধন হিসাব তৈরি করতাম তখন কিন্তু এখানে ব্যালেন্স বিডি লিখতাম, মনে আছে পূর্বের অঙ্কে আমি করাইছি। কিন্তু এখানে যেহেতু চলতি হিসাব প্রস্তুত করতে বলেছে সেজন্য ব্যালেন্স বিডি তো মূলধন হিসাবের উদ্বৃত্ত, সেই জন্য মূলধন হিসাবের উদ্বৃত্ত এখানে বসবে না। তাহলে সেটি না বসলে আর যেগুলি আছে সবগুলি বসবে, সেজন্য মূলধনের সুদ ক্রেডিট দিকে লিখব চলতি হিসাবের। মূলধনের সুদ সম্ভবত আমরা বের করেছিলাম খ নাম্বার করার জন্য। প্রথমটি হয়েছিল 7,200, পরেরটি হয়েছিল 5,400 টাকা। তো এই মূলধনের সুদ লিখলাম আমরা। আবার বাম দিকে আমরা উত্তোলন লিখব। উত্তোলন হিসাব লিখে কে কত উত্তোলন করেছে, এই যে সৌরভ উত্তোলন করেছে 8,000, রিফাত উত্তোলন করেছে 6,000। এবং এই অঙ্কে বেতন ছিল, বেতন কিন্তু দুইজনায় পেয়েছে। তো আমরা খ নাম্বারে বেতন লিখেছিলাম একজনের হচ্ছে এই যে প্রতি মাসে 1200 হলে 12 দিয়ে গুণ করে 14,400, আবার প্রতি মাসে 900 হলে 12 দিয়ে গুণ করে 10,800। আবার এই অঙ্কে কমিশন ছিল, পণ্য উত্তোলন ছিল, তো পণ্য উত্তোলনটা আমরা লিখব। তো পণ্য উত্তোলনটা লেখার জন্য আমরা কত টাকা কে পণ্য উত্তোলন করেছে, এই যে সৌরভ পণ্য উত্তোলন করেছে 1,000 টাকা, তাহলে সৌরভের ঘরে 1,000 টাকা লিখব পণ্য উত্তোলন। এইবার আমরা কমিশন লিখব। কমিশনে যে এই টাকাটা আমরা বের করেছিলাম, কে পাবে কমিশন, রিফাত পাবে কমিশন, তাহলে রিফাতের ঘরে এই কমিশনটি লিখব আমরা, খ নাম্বারে বের করেছি। এবার লিখব বন্টনযোগ্য মুনাফা। বন্টনযোগ্য মুনাফা 77,520 না কত করে জন্য পেলাম, কিছুক্ষণ আগে বের করেছি, সেটা এখানে লিখব। আমি আবারও বলি, অংশীদারদের চলতি হিসাবে কিন্তু সব কিছু লিখছি, শুধুমাত্র মূলধন বাদে মূলধনটা লিখব না, আর অন্যগুলি লিখব। কারণ চলতি হিসাবে মূলধন বসে না, মূলধন বাদে আর যেগুলি আছে মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ সব কিছু ক্রেডিট দিকে লিখব। আবার এইদিকে উত্তোলন, পণ্য উত্তোলন, আবার যদি এই অঙ্কে উত্তোলনের সুদ থাকতো সেটাও আমরা এদিকে লিখতাম। এবার আমরা যোগ বিয়োগ করব, এইখানে দাগ দিব, এইখানে দাগ দিব, এইগুলি যোগ করে লিখব ক্যালকুলেটর ব্যবহার করে। এটা যোগ করে সম্ভবত এই টাকাটা হবে, এটা যোগ করে এই টাকাটা হবে। এই যোগফলটা আবার এদিকে নিয়ে আসবো নিয়ম অনুযায়ী ব্যালেন্স করার জন্য। এই যোগফলটা এইখানে লিখলাম, এই যোগফলটা এইখানে লিখলাম, এবং দুই দিকে ডাবল দাগ দিব। দেওয়ার পরে এখন এই টাকা থেকে এই 6,000 বিয়োগ করে এখানে লিখব। আবার এই টাকা থেকে এই 9,000, এই দুটা 9,000 হয়, তাহলে এখান থেকে 9,000 বিয়োগ করে এখানে লিখব। এর পাশে লিখব ব্যালেন্স সিডি। এটা কিন্তু চলতি হিসাবের উদ্বৃত্ত, ব্যালেন্স সিডি। তাহলে আমরা পূর্বে মূলধন হিসাব প্রস্তুত করার জন্য যেভাবে করেছি, এই সাইড যোগ করে এখানে নিয়ে এসে এইগুলা বিয়োগ করে এখানে ব্যালেন্স সিডি বের করেছি, চলতি হিসাবেও সেইভাবে করব। এখন এই ব্যালেন্স সিডিটা আবার এদিকে চলে যাবে, তাহলে আমরা এই টাকাটা লিখব এইখানে এবং এই টাকাটা লিখব এইখানে। পাশে লিখব ব্যালেন্স বিডি 2019 জানুয়ারি 1। তো এইভাবে আমরা অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে পারি। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আবার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে অন্যান্য যে সমস্ত বোর্ড রয়েছে সেই বোর্ডের প্রশ্নের সমাধানগুলি করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।